আচ্ছা, আমরা পরবর্তী টপিকে আইপিএস সম্পর্কে জানছি। আইপিএস মানে হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট। মানে আপনি যখন কোনো ইনভেস্টমেন্ট করতে যাবেন, তো ইনভেস্টমেন্ট করতে গেলে আপনি কোনো অ্যাসেট ম্যানেজারের কাছে গেলেন বা ব্রোকারের কাছে গেলেন। তো ব্রোকারকে কি করতে হয়? আপনার সম্পর্কিত অনেকগুলো তথ্য তাকে জানাইতে হয়। সে আপনার সম্পর্কিত তথ্যের ভিত্তিতে কি করে? ওই ইনভেস্টমেন্ট গুলা করে। তো এখন আমরা জানি আমরা যে ইনভেস্ট করি, আমরা মানে মোট কথা আমরা যে অ্যাসেট ম্যানেজারের যে ক্লায়েন্ট, এরা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে প্রাইভেট ক্লায়েন্ট, একটা হচ্ছে ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট। প্রাইভেট মানে হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট। তো প্রথমে আমরা দেখি প্রাইভেট ক্লায়েন্ট আর ইনস্টিটিউশনাল ক্লায়েন্টের মধ্যে পার্থক্য। প্রাইভেট ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফ্যামিলি সিকিং টু ইনভেস্ট দেয়ার পার্সোনাল ওয়েলথ। আর তাদের ডিফারেন্ট ডিফারেন্ট কি থাকে, গোল থাকে। আর ইনস্টিটিউশনাল গুলো হচ্ছে কর্পোরেশন, কোনো লিগ্যাল এন্টিটি, যেমন হচ্ছে গিয়ে বলা যায় ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড, তারপরে এন্ডোমেন্ট ফান্ড, এগুলা। আর এদের গোলগুলো সাধারণত সিমিলার থাকে, যেমন প্রত্যেকগুলা প্রায় সবগুলো এন্ডোমেন্ট ফান্ডের উদ্দেশ্য থাকে যে কি, ওই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ যে খরচগুলো আছে সেগুলো ফান্ড করা। সব ইন্স্যুরেন্স কোম্পানির এ উদ্দেশ্য থাকে যে কি, তাদের যে ক্লেম গুলো আছে সেগুলো সময় মতো পে করা। আচ্ছা, তারপর হচ্ছে প্রাইভেট ওয়েলথ ম্যানেজার হচ্ছে কি, ক্যান হেল্প ইন্ডিভিজুয়াল ইনভেস্টর সিক দ্য বেনিফিট অ্যাজ ওয়েল এস নেভিগেট দ্য কমপ্লেক্সিটিস অফ ফাইন্যান্সিয়াল মার্কেট। হচ্ছে এই যে, তারপর বলতেছে যে কি, যে প্রাইভেট ওয়েলথ ম্যানেজার আছে, মোট কথা যারা শুধু ব্যক্তি পর্যায়ে এয়া ম্যানেজ করে, তারা ওই কি ব্যক্তি পর্যায়ের কমপ্লেক্স কি সিকিউরিটি গুলো ম্যানেজ করতে তাদেরকে সাহায্য করে। আর হচ্ছে কি বলতেছে, আর ইনস্টিটিউশনাল ক্ষেত্রে কি করে, there has been an important shift in the asset allocation of institutional investor over the last half century। আছে, এটাও তো গুরুত্বপূর্ণ না? প্রাইভেট ক্লায়েন্ট হ্যাভ ডাইভার্স ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। এই যে প্রত্যেকটা ক্লায়েন্টের ভিন্ন ভিন্ন ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে, সাম অফ হুইচ মে বি ব্রডলি ডিফাইন্ড। যে এক্সাম্পল হচ্ছে যেমন ফাইন্যান্সিয়াল সিকিউরিটি ডিউরিং দ্য ক্লায়েন্ট রিটায়ারমেন্ট। কারো ইনভেস্টমেন্ট অবজেক্টিভ থাকে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি তাদের রিটায়ারমেন্টের সময়। কারো অবজেক্টিভ থাকে তাদের ফ্যামিলি মেম্বারের সাপোর্ট দেওয়া। কারো অবজেক্টিভ থাকে তাদের ছেলে মেয়েদের বিয়ের, ইত্যাদি থাকতে পারে। আচ্ছা, আর এর ক্ষেত্রে হচ্ছে কি, ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ক্ষেত্রে তাদের স্পেসিফিক ক্লিয়ারলি ডিফাইন্ড কিছু কি থাকে, অবজেক্টিভ থাকে। যেমন যে, যেটা পেনশন প্ল্যান, সেটার উদ্দেশ্য থাকে কি, এমন ভাবে তাদের রিটার্ন গুলো জেনারেট করা যাতে করে কি ওই পেনশনের টাকাগুলো সময় মতো পে করতে পারে। আচ্ছা, কনস্ট্যান্ট হচ্ছে কি, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কনস্ট্যান্ট হচ্ছে কি, তাদের টাইম হরিজন থাকে শর্ট, মানে অল্প সময়ের জন্য ইনভেস্ট করতে পারে। আবার তারা কম রিস্ক নিতে চায়, আবার তাদের লিকুইডিটি নিড বেশি থাকে। আর ইনস্টিটিউশনাল ক্ষেত্রে তারা হচ্ছে বেশি সময়ের জন্য ইনভেস্ট করে, তারা আবার রিস্কও নেয়। আবার হচ্ছে তাদের কি লিকুইডিটি নিডটা কম। আর ইন্ডিভিজুয়াল ইনভেস্টরের পোর্টফোলিও সাইজটা হয় সাধারণত ছোট, কিন্তু এর এই ইনস্টিটিউশনাল ইনভেস্টরের পোর্টফোলিও সাইজটা সাধারণত বড় হয়। আর হচ্ছে গিয়ে গভর্নেন্স গভর্নেন্স হচ্ছে গিয়ে ওই যে আমি যে ইনভেস্টটা করছি সেটা আসলে কিভাবে ম্যানেজ করতেছে, কিভাবে এটা হচ্ছে গিয়ে কি করা হচ্ছে, মানে এগুলা হচ্ছে গিয়ে রিভিউ করা হচ্ছে। দ্য ইন্ডিভিজুয়াল ইনভেস্টর ওয়ার্ক উইথ এ প্রাইভেট ওয়েলথ ম্যানেজার টু ডিটারমাইন অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টমেন্ট পলিসি। ওর কথা, ওই প্রাইভেটলি ওই ব্যক্তি কি করে, ওই ইনভেস্টমেন্ট পলিসি ডিটারমাইন করে, সে অনুযায়ী ইমপ্লিমেন্ট করে। আর গভর্নেন্স, আর এর ক্ষেত্রে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের ক্ষেত্রে সেখানে আলাদা একটা কি, ইনভেস্ট করার জন্য বোর্ড অফ ডিরেক্টর থাকে, সেখানে একটা ইনভেস্টমেন্ট কমিটি থাকে। তো তাদের মোট কথা, তাদের পার্টিসিপেশনের মাধ্যমে তার জন্য কোথায় ইনভেস্ট করা করা হবে সেই জিনিসটা ঠিক করা হয়। আচ্ছা, বলতেছে ইনভেস্টমেন্ট সোফিস্টিকেশন। তো সোফিস্টিকেশন হচ্ছে গিয়ে যে ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট, তাদের তো ইনভেস্টমেন্ট অনেক, তো তাদের ইনভেস্টমেন্ট গুলো অনেক সোফিস্টিকেটেড জায়গায় করা যায়, মানে অনেক নতুন নতুন জায়গায়, বা মানে হচ্ছে গিয়ে ভালো জায়গায় করতে পারে আর কি। আর প্রাইভেট ক্লায়েন্টের গুলো হচ্ছে ওভাবে করা যায় না, কারণ হচ্ছে তাদের অ্যামাউন্টটা তো কম, আর তারা যে কোনো সময় টাকাটা উইথড্র করে নেয়।
আর রেগুলেশন রেগুলেশন বলতে বোঝাচ্ছে যে কি ইনস্টিটিউশনাল যে ইয়াগুলো আছে ইনভেস্টমেন্ট গুলো আছে সেগুলো সাধারণত সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন দ্বারা রেগুলেট করা হয় আর প্রাইভেট ক্লায়েন্টের এগুলো সাধারণত হচ্ছে গিয়ে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন করে এর পাশাপাশি কি বাংলাদেশের সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনই করে আর অন্যান্য যেমন ইউএসএ তে আছে ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি রেগুলেটরি অথরিটি। আচ্ছা, ইউনিকনেস এন্ড কমপ্লেক্সিটি, প্রাইভেট ক্লায়েন্টস উইথ সিমিলার সেট অফ ফাইন্যান্সিয়াল কনসিডারেশন, মোট কথা হচ্ছে প্রাইভেট ক্লায়েন্টের তাদের ফাইন্যান্সিয়াল কনসিডারেশন অবজেক্টিভ এগুলো মোটামুটি সিমিলার থাকে। আর আর ইনস্টিটিউশনাল ক্লায়েন্টের কনসিডারেশন এন্ড অবজেক্টিভ মে অলসো ফলো ডিফারেন্ট ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজি বাট দ্য আউটকাম ইজ লেস লাইকলি উইথ ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট। আচ্ছা, এখানে বলতেছে তো পরে দেখি। আচ্ছা, এখন হচ্ছে যেমন একটা উদাহরণ মানে হচ্ছে গিয়ে যেমন কিভাবে আসলে এই যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এন্ড আপব্রিঙ্গিং ওয়ার্ক হিস্ট্রি সোর্স অফ ওয়েলথ ইনভেস্টমেন্ট এক্সপিরিয়েন্স গ্রুপ অফ ফ্রেন্ডস এন্ড জিওগ্রাফিক লোকেশন এগুলো আসলে কিভাবে মানে ইয়া করে আর কি কোন একজনের ইনভেস্টমেন্ট ডিসিশনকে প্রভাবিত করবে। যেমন হচ্ছে গ্যারেট জেমস যার বয়স হচ্ছে ৭৪, সে হচ্ছে মেম্বার অফ দ্য ইনভেস্টমেন্ট কমিটি ফর এ লোকাল নন প্রফিট এন্ডোমেন্ট। দ্য এন্ডোমেন্ট পোর্টফোলিওর মধ্যে ইনক্লুডস হচ্ছে কি সাইজেবল অ্যালোকেশন টু লেস লিকুইড অ্যান্ড মোর ভোলাটাইল অ্যাসেট ক্লাস, যেমন হচ্ছে গিয়ে হেজ ফান্ড প্রাইভেট ইকুইটি। জোন্স এটা ছিল কি একটা এন্ডোমেন্ট ফান্ডের ইনভেস্টমেন্ট যেটা করা হয়েছে হেজ ফান্ড এবং প্রাইভেট ইকুইটিতে। আর জোনসের পার্সোনাল কিছু ইয়া আছে which is modest in size, contains no exposure to hedge funds and private equity। আর জোনসের পার্সোনাল ইনভেস্টমেন্ট আছে যা কোথায় প্রাইভেট ইকুইটি এবং হেজ ফান্ডে ইনভেস্ট করা হয় না। এই জন্য জোনস আস্কস হিজ ম্যানেজার অ্যাবাউট দ্য ল্যাক অফ এক্সপোজার টু দিস অ্যাসেট ক্লাসেস, বলতেছে মানে এই জায়গায় কেন ইনভেস্ট করা হয়নি বা তার জন্য কেন কম রিস্ক নেওয়া হয়েছে। Discuss why the wealth manager has likely not recommend investment in hedge fund and private equity to Jones। জোন্সকে কেন হেজ ফান্ড এবং প্রাইভেট ইকুইটিতে ইনভেস্ট করার জন্য কি করা নাই, সাজেস্ট করা নাই, রিকমেন্ড। কারণ হচ্ছে গিয়ে যে প্রথমত কারণ হচ্ছে গিয়ে এই যে হেজ ফান্ড প্রাইভেট ইকুইটি এগুলাতে ইনভেস্ট করতে হইলে যে অ্যামাউন্টটা লাগে সেটা হচ্ছে অনেক বেশি। আর এটাতে ইনভেস্ট করা হয় সাধারণত লং টাইম হরিজনের জন্য, মানে হচ্ছে এটা রিটার্নটা পাইতে বেশি সময় লাগে। কিন্তু এখানে আমাদের যে জোন্স তার বয়স হচ্ছে ৭৪, যেহেতু সে এখন রিটায়ারমেন্টে আছে এই জন্য তার জন্য এমন কোথাও ইনভেস্ট করা উচিত না যেখান থেকে কি রিটার্ন আসতে বেশি সময় লাগবে। এই জন্য দেখা যাচ্ছে যে কি এই যে এখানে দেখলাম তার বয়সের কারণে তার নর্মালি নর্মাল থেকে, তো এই জন্য কি করতে হয় আর মোট কথা আমাদের কি ক্লায়েন্টকে বুঝতে হয়। তো প্রথমে আমরা প্রাইভেট ক্লায়েন্ট সম্পর্কিত জানবো, এরপর হচ্ছে আমরা ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট সম্পর্কে জানবো। ক্লায়েন্ট কোন প্রাইভেট ক্লায়েন্টের যেসব ইনফরমেশন গুলো লাগবে, প্রথম হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। পার্সোনাল ইনফরমেশন মিটিং অথবা ফোন কলের মাধ্যমে জানতে হবে। পার্সোনাল ইনফরমেশন বলতে বলছে তার ফ্যামিলি সিচুয়েশন, তার ম্যারিটাল স্ট্যাটাস, নাম্বার অফ চিলড্রেন, গ্র্যান্ড চিলড্রেন, তার এজ, তার ফ্যামিলি মেম্বারদের এজ ইত্যাদি বিষয় জানতে হবে। আর এই শুধু এইগুলো না, এছাড়াও অন্যান্য কোনো জিনিস যদি রিলিভেন্ট হয় সেটাও জানতে হবে। তারপরে তার ক্লায়েন্টের এমপ্লয়মেন্ট, তারপরে কেরিয়ার ইনফরমেশন, তারপরে ক্লায়েন্টের ফিউচার কেরিয়ার বিজনেস অথবা রিটায়ারমেন্ট অ্যাসপিরেশন, মানে হচ্ছে সে হয়তো কোনো রিটায়ারমেন্ট পরে কোনো একটা বিজনেস দিবে ভাবতেছে। এখন বিজনেস দিলে তো তার তখন টাকা লাগবে। তারপরে হচ্ছে তার ক্লায়েন্টের কি ওয়েলথ কোথায় থেকে আসতেছে, আর তার কি রিটার্নটাকে অ্যাবসোলিউট নাকি রিলেটিভ। অ্যাবসোলিউট বলতে বোঝাচ্ছে কোন রিটার্নকে আমরা যখন কি ডিরেক্ট কোনো একটা পার্সেন্টেজে বলি, আর রিলেটিভ বলতে বোঝাচ্ছে সাপোজ এখানে আমি বললাম যে মার্কেট যেটা পারফর্ম করে আমরা তার থেকে আমাকে তার থেকে ২% বেশি রিটার্ন দিলে হবে, মানে অন্যটার সাথে যুক্ত করে বলতেছি আর কি। ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নেওয়ার জন্য তার একটা পার্সোনাল ব্যালেন্স শিট করতে হয়, পার্সোনাল স্টেটমেন্ট অফ ক্যাশ ফ্লো তৈরি করতে হয়।
এই যে পার্সোনাল ব্যালেন্স শিট যখন তৈরি করি তখন আমার অ্যাসেট থাকে, লাইবিলিটি থাকে। অ্যাসেটের মধ্যে তার ক্যাশ, ডিপোজিট অ্যাকাউন্ট, ব্রোকার অ্যাকাউন্ট, রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট, এমপ্লয়মেন্ট, তার কোনো ডিফাইন্ড বেনিফিট কন্ট্রিবিউশন প্ল্যান থাকলে, মানে পেনশন প্ল্যান থাকলে, আর আদার এমপ্লয়ি বেনিফিট এরকম অন্য কোনো বেনিফিট থাকলে, তার কোনো স্টকস থাকলে, তার কোনো প্রাইভেট বিজনেস থাকলে, ক্যাশ ভ্যালু, কোনো লাইফ ইন্স্যুরেন্স থাকলে, কোনো রিয়েল এস্টেট প্রপার্টি থাকলে, অন্য কোনো পার্সোনাল অ্যাসেট থাকলে সেগুলা কি অ্যাসেটের মধ্যে রাখবো। আর লাইবিলিটির মধ্যে হচ্ছে গিয়ে তার কোনো প্রকার ডেট, কোনো প্রকার ক্রেডিট কার্ডের লোন, তারপরে অটো লোন, মোবাইল লোন, স্টুডেন্ট লোন, এগুলো কিছু থাকলে। আচ্ছা। আর সোর্সেস অফ ক্যাশ ফ্লো, ক্যাশ ফ্লোর সোর্সের মধ্যে থাকতে পারে হচ্ছে গিয়ে কি এমপ্লয়মেন্ট, ইনকাম, বিজনেস প্রফিট ডিস্ট্রিবিউশন, গভর্নমেন্ট বেনিফিট, পেনশন, তারপর অ্যানুইটি ইনকাম অর কি পোর্টফোলিও ইনকাম বা কন্ট্রিবিউশন, তারপর এই প্রজেকশন অফ দ্য ক্লায়েন্ট, তারপরে এক্সপেন্স, অ্যানুয়াল এক্সপেন্সেস ইজ ভ্যালুয়েবল, মানে পার্টিকুলারলি তার আবার কি কি এক্সপেন্স গুলো হয় বার্ষিক, সেই জিনিসগুলো কি মাথায় রাখতে হবে। তারপর প্রাইভেট ক্লায়েন্ট ট্যাক্স কনসিডারেশন, তা ওই ব্যক্তির ট্যাক্স কেমন, ট্যাক্স এক্সামশন আছে কিনা, বা কোনো জায়গায় নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করলে তার কোনো ট্যাক্স এক্সামশন পাওয়া যায় কিনা, তাহলে তার জন্য সেখানে ইনভেস্ট করা ভালো হবে। আচ্ছা। তারপরে হচ্ছে কি ট্যাক্স অ্যাভয়েডেন্স, ট্যাক্স অ্যাভয়েডেন্স বলতেছে কি কোন নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করে ট্যাক্স অ্যাভয়েড করা যাবে কিনা, কোনো নির্দিষ্ট জায়গায় ইনভেস্ট করে ট্যাক্স রিডিউস করা যাবে কিনা, আবার কোথাও ইনভেস্ট করে ট্যাক্স ডেফার করা যাবে কিনা। তারপরে হচ্ছে তার সম্পর্কিত আরো অন্যান্য ইনফরমেশন, যেমন হচ্ছে তার ফাইন্যান্সিয়াল প্ল্যানিং সম্পর্কিত ইনফরমেশন, তারপরে তার ইনভেস্টমেন্ট গভর্নেন্স সম্পর্কে, ক্লায়েন্ট, তারপরে কি ক্লায়েন্ট সার্ভিস নিড এন্ড এক্সপেকটেশন, এগুলো সম্পর্কে কি জানতে হবে। এরপর হচ্ছে ক্লায়েন্টের গোল সম্পর্কে জানতে হবে। গোল হতে পারে প্ল্যানেট গোল, আর একটা হচ্ছে আনপ্ল্যানেড গোল। প্ল্যানেট গোল গুলো মানে হচ্ছে যেগুলো প্ল্যান করা আছে। প্ল্যানেট গোল গুলো যেমন হচ্ছে রিটায়ারমেন্ট, রিটায়ারমেন্ট পরে আমার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টাকা প্রয়োজন হয়, তাহলে এটা হলো প্ল্যানেট গোল। তারপরে স্পেসিফিক পারচেজ, আমি কোনো জিনিস কিনবো, কোনো স্পেসিফিক কোনো একটা জিনিস কিনবো। তারপর হচ্ছে এডুকেশন, আমার ছেলে মেয়ের এডুকেশনের জন্য যে খরচটা হবে। ফ্যামিলি ইভেন্ট, কোন একটা ফ্যামিলি ইভেন্ট, কারো বিয়ে, ছেলে মেয়ের বিয়ে, তো এগুলোর জন্য তো বড় একটা অ্যামাউন্টের খরচ হয়। এই যে এই অ্যামাউন্টটাকে বলা হচ্ছে কি ফ্যামিলি ইভেন্ট। তো এটা কি একটা আমার প্ল্যানিং করা, আগে থেকে প্ল্যান করা আর কি। ওয়েলথ ট্রান্সফার, আমি যদি কাউকে কি করে দিই, আমার সম্পত্তি ট্রান্সফার করে দিই, তাহলে আমার ওই সম্পত্তিটা কমে যাচ্ছে। ফিলান্থ্রপি, আমি যদি কোথাও দান করে দিই। এবার হচ্ছে আনপ্ল্যানেড, যেগুলো হচ্ছে প্ল্যান করা থাকে না তবুও আমাদের এই কস্ট গুলো হয়ে যায়, যেমন হচ্ছে প্রপার্টি রিপেয়ার করা, মেডিকেল এক্সপেন্স হওয়া, আবার তারপরে হচ্ছে কি আদার আনফরচুনেট স্পেন্ডিং, এমন কোনো স্পেন্ডিং হয়ে যেতে পারে যেটা সম্পর্কে আমি প্রিপারেশনই নেই। এছাড়াও বিভিন্ন রকমের অন্যান্য ইনফরমেশন লাগবে, গোলগুলাকে কোয়ান্টিফাই করে দেখতে হবে। কোয়ান্টিফাই বলতে এটাতে কত টাকা খরচ হবে সেই জিনিসটা ঠিক করা। আবার গোলকে প্রায়োরিটাইজ করতে হবে, প্রায়োরিটাইজেশন মানে বলতে বোঝাচ্ছে কোন কজটা আগে হবে, কোন কজটা পরে হবে, কখন হবে। গোল চেঞ্জ, আবার গোলটা কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে, সেই সম্পর্কিত বিভিন্ন তথ্য নিতে হবে। এই গোল সম্পর্কিত একটা উদাহরণ হচ্ছে মিস্টার এক্স, যে কাজ করে হচ্ছে ফার্ম ওয়াইতে, যেটা হচ্ছে এশিয়া প্যাসিফিক রিজনে, আর তার বয়স হচ্ছে 43। সে হচ্ছে ম্যারিড এবং তার দুইটা ছেলে আছে, একজনের বয়স 10 আর একজনের বয়স হচ্ছে 12। এবং তার ফ্যামিলি নিজ বাসায় থাকে সিঙ্গাপুরে। তার ওয়েলথ ম্যানেজারের সাথে একটা কনভারসেশনে লি বলতেছে কি সে তার চিলড্রেনদেরকে কি গ্রাজুয়েশন, আন্ডার গ্রাজুয়েশনের জন্য কি করতে চায়, ফান্ড করতে চায়। ফান্ড লাগবে একটা, তারপরে তার সেখানে টিউশন কস্ট হবে হচ্ছে কত, $40,000 পার ইয়ার। এবং তার ছেলেদের চিলড্রেন্স উইডিং এট সাম পয়েন্ট ইন ফিউচার, এবং চিলড্রেনদের উইডিং বাবদ একটা নির্দিষ্ট খরচ হবে। আর এটা খরচ হবে 5 থেকে 10 বছরের মধ্যে। মিস্টার লি স্ট্রেস দ্যাট দে আর ইজ টপ প্রায়োরিটি, আর এটা এইগুলো হচ্ছে কি তার টপ প্রায়োরিটি। তারপরে লি এন্টিসিপেটস ওয়ার্কিং আনটিল এজ 60, সে 60 বছর পর্যন্ত কাজ করবে বলে ভাবতেছে। এবং বলতেছে যে কি ডাজ নট নো হাউ মাচ হি অ্যান্ড হিজ ওয়াইফ উইল নিড টু ফান্ড দেয়ার রিটায়ারমেন্ট স্টাইল, এবং কত টাকা লাগবে রিটায়ারমেন্টের পর সেটা সে জানে না। তারপর হি মেনশন হিজ ডিজায়ার টু পার্সু এ ফ্ল্যাট ইন লন্ডন, সে একটা ফ্ল্যাট কিনবে লন্ডনে। আর লন্ডনে
এন্ড এবং এটাকে বাড়া দিয়ে দিবে অ্যাজ এ পার্ট অফ দেয়ার রিটায়ারমেন্ট প্ল্যান, এবং এটাকে তারপরে যে ওই ইয়াটা কিনতে তাদের খরচ হবে 1.5 মিলিয়ন। তারপরে তার ফিউচার হেলথ কেয়ার এক্সপেন্স অফ হিজ ওয়াইফ প্যারেন্টস সম্পর্কেও সে কি কনসার্ন। আর তাদের তার ওয়াইফের প্যারেন্টসদের যে হেলথ কেয়ারের যে খরচগুলা সেটা সে এবং তার ওয়াইফ বিয়ার করবে। এখন বলতেছে আইডেন্টিফাই দ্য প্ল্যান গোল, মানে কোন কোন গোলগুলা প্ল্যান করা আছে। তাইলে হচ্ছে চিলড্রেনের এডুকেশন, তারপরে চিলড্রেনের ম্যারিজ, তারপরে হচ্ছে তার এবং তার ওয়াইফের রিটায়ারমেন্ট, তারপরে তারা যে একটা ফ্ল্যাট কিনবে, এগুলো হচ্ছে প্ল্যান করা। আর আনপ্ল্যান কোনগুলা, এই যে ফিউচার হেলথ কেয়ার, তার ওয়াইফের প্যারেন্টদের যে ফিউচার হেলথ কেয়ারের যে এক্সপেন্স, তারপরে প্রপার্টির যে কোনো সময় রিপেয়ারমেন্ট এর জন্য খরচ হইতে পারে এই এটা, তারপরে এটা হচ্ছে নিচে যে প্রপার্টিতে বসবাস করতেছে এটার জন্য, পাশাপাশি সিঙ্গাপুরে যে প্লটটা কিনবে ওটার জন্য। আর গোল কোয়ান্টিফিকেশন মানে হচ্ছে কোন গোলগুলো কোয়ান্টিফাই করা যাচ্ছে। এই যে তার এয়ার এডুকেশনের জন্য লাগবে হচ্ছে $40,000 পার ইয়ার, আবার সে একটা ফ্ল্যাট কিনবে সেটার জন্য লাগবে। সো এগুলো হচ্ছে কি গোল, কোয়ান্টিফাইড গোল। আবার এখানে হয়তো এরকমও দিতে পারতো যে তাদের রিটায়ারমেন্টে কত টাকা লাগবে, তাহলে সেটাও একটি কোয়ান্টিফাইড গোল হইতো। আর গোল প্রায়োরিটাইজেশন বলতেছে কি, তার প্রথম প্রায়োরিটাইজেশন হচ্ছে তার ছেলে মেয়েদের এডুকেশন, তারপর হচ্ছে কি তাদের ম্যারেজ। আচ্ছা, এবার হচ্ছে প্রাইভেট ক্লায়েন্টের আমার কি দেখতে হবে, রিস্ক টলারেন্স দেখতে হবে। তো রিস্ক টলারেন্স দেখার সময় মূলত কি করা হয়, প্রাইভেট ক্লায়েন্টদেরকে একটা কি করা হয়, একটা মানে এমসিকিউ টাইপস এর কোশ্চেন দেয় আর কি। এই কোশ্চেন দিয়ে সে কোন সিচুয়েশনে কোনটা চুজ করবে, তো এটা সে পূরণ করে। এই পূরণের ভিত্তিতে মূলত ওই ক্লায়েন্টের রিস্ক টলারেন্স লেভেল কেমন সেই জিনিসটা আসলে কি করা হয়, কোয়ান্টিফাই করা হয়। রিস্ক টলারেন্স দেখে, তারপর রিস্ক ক্যাপাবিলিটি দেখে, মানে হচ্ছে সে কতটুকু রিস্ক নিতে পারবে সেই জিনিসটা দেখে। এবার হচ্ছে আমরা যে ওয়েলথ ম্যানেজার যে আমাদের কাজগুলা করতেছে, তার কি থাকে, বিভিন্ন স্কিল থাকে। স্কিল গুলাকে দুই ভাগে ভাগ করছে, একটা হচ্ছে টেকনিক্যাল স্কিল আর একটা হচ্ছে সফট স্কিল। টেকনিক্যাল মানে হচ্ছে ওই ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কিত সে কি কি জিনিস জানে বা তার ইনভেস্টমেন্টে যে লাগবে, যেমন ক্যাপিটাল মার্কেট সম্পর্কিত তার জ্ঞান, তারপর পোর্টফোলিও কনস্ট্রাকশন এবিলিটি, তারপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং নলেজ, কোয়ান্টিটিভ স্কিল, টেকনোলজি স্কিল, ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলো হচ্ছে টেকনিক্যাল স্কিল। আর সফট স্কিল হচ্ছে তার কমিউনিকেশন স্কিল, সোশ্যাল স্কিল, এডুকেশন এন্ড কোচিং স্কিল, বিজনেস ডেভেলপমেন্ট এন্ড সেলস স্কিলস। এখন বলতেছে একটা উদাহরণ দিল, জন মুলার একজন সিএফএ, এ প্রাইভেট ওয়েলথ ম্যানেজার যে রিসেন্টলি রিসিভ ফিডব্যাক ফ্রম ক্লায়েন্ট and colleague. As a part of his performance review, client commented favorably in how Mueller coordinate with external tax and legal professional। তার মানে এটা একটা কি, তার হচ্ছে গিয়ে কি টেকনিক্যাল স্কিল, and on how well he listen to and understand his client needs, তার মানে এটা একটা সফট স্কিল। কলিগ remarked on Mueller's broad knowledge of traditional and alternative asset class and his ability to obtain new client engagement, তার মানে এটা একটা কি টেকনিক্যাল স্কিল। এবার বলতেছে তার টেকনিক্যাল স্কিল কি আর সফট স্কিল কি, এগুলো তো আমরা বলেই ফেললাম যে এই টেকনিক্যাল স্কিলে ছিল ক্যাপিটাল মার্কেট প্রফিসিয়েন্সি, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, আর সফট স্কিলে ছিল কমিউনিকেশন এন্ড বিজনেস ডেভেলপমেন্ট। এবার হচ্ছে ক্যাপিটাল সাফিসিয়েন্সি অ্যানালাইসিস, এবার দেখতে হবে তার এনাফ ক্যাপিটাল আছে কি না। তো আবার এনাফ ক্যাপিটাল আছে কিনা বলতে ব্যাপারটা এরকম বোঝাচ্ছে, সে তো আর সব টাকা এখন ইনভেস্ট করে দিচ্ছে না, আবার কিছু টাকা কি ভবিষ্যতেও সে পাচ্ছে। তো এই যে মূলত তার ক্যাপিটাল এনাফ আছে কিনা সেটা দুই ভাবে করা যায়, একটা হচ্ছে কি ডিটারমিনিস্টিক ফোরকাস্টিং, মানে হচ্ছে সে ভবিষ্যতে কি কি ইনকাম গুলো হবে সেগুলোকে ফোরকাস্ট করা। আর একটা হচ্ছে মন্টে কার্লো সিমুলেশন, এই মন্টে কার্লো সিমুলেশন করে তার দেখা যায় যে কি তার কত টাকা রিটার্ন আসতেছে, ওই রিটার্নটা তার অবজেক্টিভকে ফুলফিল করতেছে কি না। আচ্ছা, এবার হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট। একটা আসলে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট দেখতে কিরকম হবে সেই জিনিসটা এখন আমরা দেখবি। প্রথমে হচ্ছে পার্ট অফ দ্য আইপিএস, প্রথমে থাকবে হচ্ছে ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইনভেস্টমেন্ট অবজেক্টিভ, মানে হচ্ছে ইনভেস্টমেন্ট করার ক্লায়েন্টের ব্যাকগ্রাউন্ড, তার ডাটাগুলো এখানে সামারি আকারে থাকবে, এবং তার অবজেক্টিভ গুলো থাকবে। অবজেক্টিভ হতে পারে তার কি ফান্ডিং লাইফস্টাইল নিডস ডিউরিং রিটায়ারমেন্ট, হচ্ছে রিটায়ারমেন্ট শেষে তার লাইফস্টাইল বজায় রাখার জন্য যে খরচটা হবে সেটা হয়তো কি করা, বিয়ার করা।
অথবা কোনো ফ্যামিলি মেম্বারকে সাপোর্ট করা। এগুলো হইতে পারে কি তার গোল। আর গোলগুলোকে ডিটেইলে লিখতে হবে, কোয়ান্টিফাই করতে হবে যদি পসিবল হয়। আচ্ছা, তারপরে হচ্ছে গিয়ে এখানে তারপর থাকবে হচ্ছে ইনভেস্টমেন্ট প্যারামিটার। ইনভেস্টমেন্ট প্যারামিটারে হচ্ছে কি তার রিস্ক টলারেন্স কেমন সেটা দেখতে হবে, তার টাইম হরাইজন কেমন, কত টাইমের জন্য সে ইনভেস্টমেন্ট করবে। তারপরে হচ্ছে গিয়ে হচ্ছে গিয়ে আর এখানে একটা জিনিস লেখা আছে যে বলতেছে ইনভেস্টমেন্ট টাইম হরিজন আসলে আমরা যতটুকু এক্সপেক্ট করি বা যতটুকু বলে তার থেকে বেশি। কারণ হচ্ছে কেউ যখন এরকম ইনভেস্টমেন্ট করে রিটার্ন জেনারেট করে সে আরো বেশি সময়ের জন্য ইনভেস্টমেন্ট করে। তারপরে হচ্ছে গিয়ে অ্যাসেট ক্লাস প্রিফারেন্স, মানে সে কোন ধরনের অ্যাসেট ক্লাসে ইনভেস্ট করতে সে ইচ্ছুক। সে কি ইকুইটিতে ইনভেস্ট করতে ইচ্ছুক, নাকি সে ডেটে ইনভেস্ট করতে ইচ্ছুক, নাকি রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে ইচ্ছুক। তারপরে হচ্ছে আদার ইনভেস্টমেন্ট প্রেফারেন্স, তার অন্য কোনো ইনভেস্টমেন্ট প্রেফারেন্স আছে কিনা। যেমন হচ্ছে অনেকে ইএসজি ইনভেস্টিং করে। ইএসজি মানে হচ্ছে এনভায়রনমেন্টালি সোশ্যাল অ্যান্ড গভর্নেন্স ফ্রেন্ডলি স্টক গুলা। মানে যেমন হচ্ছে গিয়ে অনেকের আবার ইয়া থাকে যে কি যে সে বিড়ি কোম্পানিতে ইনভেস্ট করবে না, এরকম আর কি। লিকুইডিটি প্রেফারেন্স, তারপর তার লিকুইডিটি প্রেফারেন্স কেমন, সে কত অ্যামাউন্ট ক্যাশ কত সময় পর চায়। তারপর তার কনস্ট্রেন্ট গুলা কি আছে, কনস্ট্রেন্ট গুলা বলতে বোঝাচ্ছে কি সে কত টাকা দিতে পারবে, তার টাইম হরাইজন কেমন ইত্যাদি। এবার হচ্ছে 3 নম্বরে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশন। মানে হচ্ছে তার অ্যাসেট গুলা কোথায় কোথায় কতটুকু কত পার্সেন্টিতে ইনভেস্ট করা হবে সেটা ঠিক করা হয়। তো এইখানে টেকটিক্যাল অ্যাসেট এলোকেশন করা হয় মূলত। এখানে মূলত হচ্ছে গিয়ে কি করা হয়, একটা রেঞ্জ সিলেক্ট করা হয় যে ইকুইটিতে 20 থেকে 30% ইনভেস্ট করে। তো এই ইনভেস্টমেন্টে তার এগুলো তো আবার রিভিউ করে দেখা হয়। যখন রিভিউ করে দেখলো যে কি তার ইনভেস্টমেন্ট 20 থেকে 30 এক্সিড করছে বা কমে গেছে, তখন কি করা হয়, অন্য জায়গা থেকে সেল করে বা বাই করে এনে এই জায়গায় ইনভেস্ট করা হয়। এবার হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। পোর্টফোলিওটা এবার 4 নম্বর অপশনে থাকে হচ্ছে পোর্টফোলিও ম্যানেজমেন্ট। এখানে থাকে মূলত হচ্ছে তার ডিস্ক তার ডিসক্রিশনারি অথরিটি যদি থাকে, তাহলে ডিসক্রিশনারি অথরিটি মানে কি সে তার ফুল চিন্তা ভাবনা ইউজ করে সে কোনো একজনের জন্য কি ইনভেস্টমেন্ট ডিসিশন নিবে, তার তার জন্য কোনো একটা ইনভেস্টমেন্ট প্ল্যান করবে, সেটাকে রিব্যালেন্স করবে, রিপ্লেস করবে। আর এটার জন্য কি কোনো ক্লায়েন্টের অ্যাপ্রুভাল লাগবে না, কারণ এটার জন্য কি ডিসক্রিশনারি অথরিটি তাকে দেওয়া আছে। আর রিব্যালেন্সিং মানে হচ্ছে কি আমরা তো কোনো একটা মানে ক্লায়েন্টের কোনো একটা নির্দিষ্ট কি থাকে উদ্দেশ্য থাকে, সেই অনুযায়ী কি করা হয়, ইনভেস্ট করা হয়। তো এখন সেই উদ্দেশ্য থেকে যদি আমার কি হয় ইনভেস্টমেন্টটা সরে যায়, তখন কি করা হয়, রিব্যালেন্সিং এর প্রয়োজন হয়। ট্যাকটিক্যাল চেঞ্জ, যেটা একটু আগে বললাম, যে নির্দিষ্ট পার্সেন্টেজে ইনভেস্ট করতে বা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ইনভেস্ট করবে, সেটা তো এখন নয়। তাহলে কি করে, আবার বাই সেল করে ওই রেঞ্জের মধ্যে নিয়ে আসা হয়। তারপর 5 নাম্বার হচ্ছে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস। মানে হচ্ছে অ্যাসেট ম্যানেজারের কি কি ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি আছে। সে তার প্রথম ডিউটি এন্ড রেসপন্সিবিলিটি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাসেট অ্যালোকেশন করা। তারপরে হচ্ছে রিকমেন্ডিং অর সিলেক্টিং ইনভেস্টমেন্ট অপশন সাচ এস ফুল ইনভেস্টমেন্ট ভেহিকেল অর ইন্ডিভিজুয়াল সিকিউরিটি। তারপর হচ্ছে মনিটরিং দ্য অ্যাসেট অ্যালোকেশন এন্ড রিব্যালেন্সিং। তারপর ডিরাইভেটিভ ইউজ করা, শর্ট সেল করা, রেপো করা। রেপো মানে রিপারচেজ এগ্রিমেন্ট করা। তারপরে থার্ড পার্টি থার্ড পার্টি অ্যাক্টিভিটিস এর কি করা, কাজগুলো মনিটর করা। আইপিএস ড্রাফট করা এবং সেটা মেনটেন করা। তারপরে তার যে পারফরমেন্স সেটা কি রিপোর্ট করা। ট্যাক্স এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট রিপোর্ট করা। তারপর প্রক্সি ভোটিং এর মাধ্যমে কি করা, প্রক্সি ভোটিং অংশগ্রহণ করা। তারপর অ্যাসিস্টিং উইথ দ্য প্রিপারেশন অফ এগ্রিমেন্ট অ্যাসোসিয়েট উইথ প্রাইভেট ফান্ড অফারিং কি করা, অ্যাসিস্ট করা। তারপর হচ্ছে আইপিএস রিভিউ করে দেখা মানে হচ্ছে কি এই যে কোনো একজনের ইনভেস্টমেন্ট অবজেক্টিভ একটা নির্দিষ্ট সময় পর গিয়ে হয়তো এরকম এটা কি মানে সেম না থাকতে পারে। এই জন্য কি করতে হবে, প্রত্যেক বছর শেষে গিয়ে ওই ক্লায়েন্টের সাথে কথা বলে কি করতে হয়, আইপিএসটা রিভিউ করতে হবে। মানে হচ্ছে কোনো চেঞ্জের প্রয়োজন আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা, এতক্ষণ আমরা দেখলাম যে কি প্রাইভেট ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্টে কি কি থাকে। এখন আমরা দেখবো ইনস্টিটিউশনাল ক্লায়েন্টের ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্ট। তো ইনস্টিটিউশনাল ক্লায়েন্ট আমরা কি জানি, হতে পারে যে কোনো এন্ডোমেন্ট ফান্ড, কোনো মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স কোম্পানি, ব্যাংক, ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যান এটসেট্রা।
এদের নির্দিষ্ট গভর্নেন্স থাকে, যে যে গভর্নেন্সের মধ্যে বোর্ড অফ ডিরেক্টর থাকে, তারপর কি ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর থাকে, আবার কি থাকে ইনভেস্টমেন্ট কমিটি থাকে, ইনভেস্টমেন্ট কমিটির প্রধান থাকে হচ্ছে অ্যাসেট ক্লাস স্পেশালিস্ট থাকে। তারপর হচ্ছে অ্যাসেট ক্লাস স্পেশালিস্ট মানে হচ্ছে কোনো একজন, যে বোর্ড অফ ডিরেক্টর বা আমার ইনভেস্টমেন্ট কমিটির মেম্বার যে কোনো নির্দিষ্ট অ্যাসেট ক্লাসে স্পেশালিস্ট, যেমন হইতে পারে সে ইকুইটিতে স্পেশালিস্ট বা ডেট স্পেশালিস্ট। আর জেনারেলিস্ট মানে হচ্ছে সে সবগুলো সম্পর্কে জ্ঞান রাখে। আর ইনস্টিটিউশনাল ইনভেস্টররা যেহেতু অনেক বড় ইনভেস্টর, তারা ইন হাউস ইনভেস্টমেন্ট ম্যানেজ করতে পারে বা আউটসোর্স করতে পারে বা এক্সটার্নালি করতে পারে। ইন হাউস মানে হচ্ছে তারা কি করলো, নিজেরা একটা কি করলো, মানে অ্যাসেট ম্যানেজমেন্ট বা আলাদা একটা সেকশন গঠন করলো, যেটা দ্বারা মূলত তারা তাদের ইনভেস্টমেন্ট গুলোকে কি করে ম্যানেজ করে, পাশাপাশি বাইরের ইনভেস্টমেন্ট গুলো ম্যানেজ করে, যেমন হচ্ছে ইউসিবি অ্যাসেট অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি, এরকম ব্রাক ইপিএল, এরা কি করে, এরা নিজেদের অ্যাসেট ম্যানেজ করে পাশাপাশি অন্যদের অ্যাসেট ম্যানেজ করে থাকে। এটা হচ্ছে ইন হাউস। অথবা আউটসোর্স করতে পারে। আউটসোর্স মানে কি, অন্যদের থেকে দান নিয়ে এই কাজটা করতে পারে। আরেকটা হচ্ছে এক্সটার্নালি ম্যানেজ। এক্সটার্নালি মানে হচ্ছে অন্য কোনো পার্টিকে দিয়ে আমি কি করলাম, ম্যানেজ করলাম। আর এইগুলোতে মানে ইন্টারনালি ইয়া করবে নাকি এক্সটার্নালি করবে, এগুলোতে আসলে ম্যাটার করে কয়েকটা বিষয়ের উপর, যেমন হচ্ছে কি এই সাইজ অফ এইউএম। এইউএম মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে কোন একটা প্রতিষ্ঠান কতটুকু অ্যাসেট ম্যানেজ করতেছে। তারপরে হচ্ছে তাও আমার ইন্টারনাল রিসোর্সের ক্যাপাবিলিটি কেমন, ডিজায়ার টু পারসু কাস্টম স্ট্র্যাটেজি নট রেডিলি অফার্ড বাই এক্সটার্নাল ম্যানেজার, বা আমার এরকম কোনো স্ট্র্যাটেজি নেওয়ার উদ্দেশ্য আছে যেটা কি কোনো এক্সটার্নাল ম্যানেজার দিচ্ছে না। তো এগুলোর জন্য অনেকে কি করে, ইনহাউস এগুলা কি করে, ইনহাউস ম্যানেজ করে আর কি, অথবা আউটসোর্স করে। তো এখানে মূলত একটা আবার প্রিন্সিপাল এজেন্ট ইস্যু দেখা যায়। প্রিন্সিপাল এজেন্ট ইস্যু বলতে বোঝাচ্ছে অ্যাসেট ম্যানেজাররা মূলত কি চায়, যে ইনভেস্টমেন্ট করে তাদের, তাদের তো দুই রকমের ফি দিতে হয়। এটা আমরা হচ্ছে গিয়ে ইয়ারতে দেখবো ভেঞ্চার ক্যাপিটালিস্টের ক্ষেত্রে, মানে হচ্ছে গিয়ে 410-এর চ্যাপ্টার 10-এ দেখবো। তো ওরা মূলত চায় হচ্ছে গিয়ে কি, একটা হচ্ছে ম্যানেজমেন্ট ফি দিতে হয়, আর একটা হচ্ছে কি পারফরমেন্স ফি দিতে হয়। ম্যানেজমেন্ট ফি মানে হচ্ছে তারা যত টাকা ইনভেস্ট করে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তার উপর একটা পার্সেন্টেজ। আর পারফরমেন্স ফি মানে হচ্ছে তারা আমার যত টাকা ইনকাম বেনিফিট বা প্রফিট করতেছে তার উপর একটা পার্সেন্টেজ। তো এই যে যারা কাজ করে তারা মূলত চায় যে কি, তাদের যাতে পারফরমেন্স ড্রাইভেন না হয়, তারা চায় হচ্ছে তাদের ম্যানেজমেন্ট ফিটা বাড়াইতে, পারফরমেন্স ফিটা কমাইতে। আর প্রিন্সিপাল চায় হচ্ছে তাদের ম্যানেজমেন্ট ফিটা কমাইতে, পারফরমেন্স ফিটা বাড়াইতে, কারণ তারা ভালো পারফর্ম করলে ভালো রিটার্ন পাবে। তো এটার মধ্যে একটা ইস্যু দেখা দেয় আর কি। তো এই জন্য নর্মালি যে ইয়াটা দেখা যায় সেটা হচ্ছে 2 and 20, মানে হচ্ছে 2% দেওয়া হয় হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, মানে হচ্ছে ম্যানেজমেন্ট ফি, আর 20% দেওয়া হয় হচ্ছে কি পারফরমেন্স ফি, সাধারণত হেজ ফান্ডের জন্য আর কি। আচ্ছা, এখন দেখবো হচ্ছে ইনভেস্টমেন্ট পলিসি স্টেটমেন্টের মধ্যে কি কি জিনিসগুলা থাকে ইনস্টিটিউশনাল ক্লায়েন্টের মধ্যে। প্রথমত থাকে হচ্ছে ইনভেস্টমেন্ট অবজেক্টিভ। ইনভেস্টমেন্ট অবজেক্টিভ মানে হচ্ছে যেমন ব্যাংকের এক ধরনের অবজেক্টিভ থাকে, ইন্স্যুরেন্স কোম্পানির এক ধরনের অবজেক্টিভ থাকে। যেমন হচ্ছে ব্যাংকের অবজেক্টিভ থাকে হচ্ছে এনপিভি জেনারেট করা, মানে এনপিভি পজিটিভ করা। তারপর হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির অবজেক্টিভ থাকে হচ্ছে কি নির্দিষ্ট সময় পর তাদের ক্লায়েন্টের কি এই যে ক্লেম গুলা সেগুলো হচ্ছে পেমেন্ট করা। তারপর ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যানের উদ্দেশ্য থাকে হচ্ছে কি তাদের ফান্ডেড রেশিও রাখা 100%-এর উপর। ফান্ডেড রেশিও মানে হচ্ছে তাদের যত টাকা অব্লিগেশন, আর ফান্ডের অ্যাসেট ডিভাইডেড বাই ফান্ডের অব্লিগেশন, এটা 100% উপর রাখা। আর এন্ডোমেন্ট ফান্ডের ক্ষেত্রে থেকে থেকে থাকে যেমন কি টু মেনটেন লং টার্ম পারচেসিং পাওয়ার while providing needed financial support to its university, মানে ইউনিভার্সিটিদের কি ফাইন্যান্সিয়াল সাপোর্টের পাশাপাশি কি লং টার্ম পারচেজিং পাওয়ার মেনটেন করা। এভাবে কি এই ইনস্টিটিউশন ক্লায়েন্ট এক এক ধরনের, ক্লায়েন্টের এক এক ধরনের উদ্দেশ্য থাকে। এবার হচ্ছে ইনভেস্টমেন্ট প্যারামিটার, মানে হচ্ছে তার এই যে তাদের রিস্ক টলারেন্সটা কেমন। তারপর হচ্ছে এই যে রিস্ক টলারেন্স আবার কি প্রতিষ্ঠান ভেদে ভিন্ন হয়, যেমন ফিনান্সিয়াল প্ল্যানের ক্ষেত্রে ভোলাটিলিটি দ্বারা রিস্ক নির্ধারণ করা হয়, এন্ডোমেন্ট ফাউন্ডেশনের ক্ষেত্রে ভোলাটিলিটি অফ টোটাল রিটার্ন দ্বারা ইয়া করা হয়। তারপরে ব্যাংক এবং ইন্স্যুরেন্স কোম্পানি বার বার মানে হচ্ছে ভ্যালুয়েট রিস্ক। তারপরে সিবিআর মানে হচ্ছে এটা হচ্ছে কম্প্রিহেন্সিভ বা ভ্যালুয়েট রিস্ক, এগুলো দেখা হয়।
সোভরেন ওয়েলথ ফান্ড, সোভরেন ওয়েলথ ফান্ড মানে হচ্ছে কি, যখন কোনো কোনো একটা দেশের মানে হচ্ছে গিয়ে মানে সরকার কর্তৃক কোনো এরকম ফান্ড থাকে আর কি। তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রবাবিলিটি অফ ইনভেস্টমেন্ট লস হচ্ছে কি তার রিস্ক আর কি। তো ইনভেস্টমেন্ট ফান্ডের মধ্যে তার কনস্ট্রেন্ট গুলা যেমন হচ্ছে লিগ্যাল, রেগুলেটরি, ট্যাক্স, এগুলা সম্পর্কিত দেখা হয়। যেমন হচ্ছে গিয়ে মিউচুয়াল ফান্ডের কনস্ট্যান্ট হচ্ছে সেটা শর্ট সেল করা যাবে না, ব্যাংক এন্ড হেজ ফান্ডের হচ্ছে গিয়ে কি সেটাও শর্ট সেল করা যাবে না। এবার হচ্ছে পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশন, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এখান থেকে এই পার্টটা থেকে একটা কোশ্চেন হইতে পারে। মানে হচ্ছে গিয়ে পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশন মানে হচ্ছে যে কোথায় কোথায় কতটুকু ইনভেস্ট করবে। এখন হলো যেমন বাংলাদেশের ক্ষেত্রে চিন্তা করি, যেমন আমাদের ঢাকা ইউনিভার্সিটি। তো ঢাকা ইউনিভার্সিটি কি করে, তাদের যে টিচার গুলো আছে সাপোজ, তাদের রিটায়ারমেন্টে কিন্তু একটা অ্যামাউন্ট দিতে হবে। তো এই টাকাটা তারা নিজেদের কাছে রেখে দেয় না, যেহেতু এটা একটা ইনস্টিটিউশন, নিজেদের কাছে রেখে দেয় না, তারা কি করে, তারা এই টাকাটা ইনভেস্ট করে দেয়। তো বাংলাদেশে মূলত ইনভেস্ট করে, মূলত বাংলাদেশে হচ্ছে গিয়ে সবগুলা ট্রেজারি সিকিউরিটি গুলোতে ইনভেস্ট করে দেয়। তো এই যে অ্যাসেট যে অ্যালোকেশন করবে, এটা এক এক দেশের ক্ষেত্রে এক এক নিয়ম। মানে এক এক দেশ এক এক রকমের রুলস ফলো করে আর কি। এখন আমরা সেই জিনিসগুলো দেখবো। এখানে 4টা মডেল আছে, এখানে আমাদের করে কোয়েশ্চেন করতে পারে যে ইনস্টিটিউশনে ইনভেস্টর কি পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশনের স্টাইল গুলো কি আলোচনা করার জন্য হয়তো বলতে পারে। তো প্রথমে হচ্ছে নরওয়ে মডেল। নরওয়ে মডেলটা আসলে এটা ইন্সপায়ার হয়েছে, এটা পপুলার হয়েছে হচ্ছে গিয়ে নরওয়ে গ্লোবাল পেনশন ফান্ড, মানে নরওয়ে সরকার কর্তৃক যে পেনশন প্ল্যান আছে সেটা থেকে। এটা মূলত কি করা হয়, এটার মূলত হচ্ছে কি 60-40 কি করা হয়, 60-40 রুলস ইউজ করা হয়। 60-40 বলতে বোঝাচ্ছে 60% ইনভেস্ট করা হয় ইকুইটিতে, আর 40% ইনভেস্ট করা হয় হচ্ছে গিয়ে কি বন্ডে। আর আর এখানে মূলত ম্যাক্সিমাম ইনভেস্ট করা হয় হচ্ছে কি কি প্যাসিভলি ম্যানেজড অ্যাসেটে। আর একদম এই ইনভেস্ট করা হয় না হচ্ছে কি অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে, কারণ অল্টারনেটিভ ইনভেস্টমেন্টে তো আবার কি অ্যাক্টিভলি ম্যানেজ করার প্রয়োজন পড়ে। হুম। তো এটা সুবিধা হচ্ছে কি, এটা সুবিধা হচ্ছে কস্ট কম, যেহেতু প্যাসিভলি ম্যানেজ করা হয়। আর এটা হচ্ছে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট হচ্ছে কি কেন, কারণ কোথায় কতটুকু ইনভেস্ট করা হচ্ছে তা সহজে বোঝা যায়। আর এটাতে হচ্ছে কি পুয়ার ম্যানেজমেন্টের রিস্কটাও কম। আর এটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, এটাতে ভ্যালু এডেড কি সিলেকশন স্কিল ব্যবহার করার কোনো সুযোগ নাই। কারণ এখানে হচ্ছে আমরা কোনো একটা কি যেহেতু প্যাসিভলি ম্যানেজ করতেছি, তাহলে আমরা কি করলাম, কোনো একটা ইন্ডেক্সে ইনভেস্ট করা, ইন্ডেক্স অনুযায়ী ইনভেস্ট করলাম। সো এটাতে কি করা সম্ভব না, এটাতে কোনো ভ্যালু এড করা সম্ভব না। এটা হইলো গিয়ে কি ডিসঅ্যাডভান্টেজ। ভ্যালু এড মানে হচ্ছে গিয়ে কি, আমরা যখন যেমন দেখি যে অ্যাক্টিভলি ম্যানেজ করলে আমরা প্যাসিভ থেকে কিছুটা বেশি রিটার্ন করি আর কি। তো যে বেশি রিটার্নটা এটা হচ্ছে কি ভ্যালুয়েট করতেছে, বাট এখানে তো আর কি ভ্যালুয়েট করা যাচ্ছে না। এটা হচ্ছিল কি নরওয়ে মডেল। আর এন্ডোমেন্ট মডেলে হচ্ছে কি কি করা হয়, এটা মূলত পপুলারাইজড হয়েছে হচ্ছে কি ইএল এন্ডোমেন্ট দ্বারা। এখানে মূলত কি করা হয়, অল্টারনেটিভ অ্যাসেটে বেশি ইনভেস্ট করা হয়। আর ম্যাক্সিমাম হচ্ছে কি অ্যাক্টিভলি ম্যানেজ করা হয়। আর আর এটা হচ্ছে অনেকটা কি এর বিপরীত, মানে হচ্ছে কি আমরা যে নরওয়ে মডেল দেখলাম সেটার বিপরীত। অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট গুলো হচ্ছে যেমন প্রাইভেট ইকুইটি, হেজ ফান্ড, রিয়েল এস্টেট, কমোডিটি, ক্রিপ্টোকারেন্সি, এগুলোতে ইনভেস্ট করা হয়। হুম। আর এগুলা মূলত ম্যাক্সিমাম ফলো করা হচ্ছে গিয়ে, এগুলো আসলে এন্ডোমেন্ট দেখে যে ইউনিভার্সিটি এন্ডোমেন্টটা ফলো করে ব্যাপারটা এরকম না, এগুলো হচ্ছে বিভিন্ন সোবেরেন ওয়েলথ ফান্ড এগুলো কি করে ফলো করে। আর এগুলো সাধারণত যাদের ইনভেস্টমেন্ট হরিজন হচ্ছে লং টাইমের জন্য, রিস্ক টলারেন্স বেশি, আর লিকুইডিটি নিড কম, তাদের মূলত এই ইয়াগুলা এই ইয়াটাই ফলো করে এন্ডোমেন্ট মডেলটা। আর এটা সুবিধা হচ্ছে তার মানে কি ভ্যালুয়েট করার কি একটা সম্ভাবনা থাকে। আর এটার অসুবিধা হচ্ছে কি আর এটার অসুবিধা হচ্ছে কি, এই যে হাই কস্ট টু অ্যাক্সেস হাই কোয়ালিটি ম্যানেজার। আমরা যে অ্যাক্টিভলি ম্যানেজ করতেছি, এই জন্য ভালো অ্যাক্টিভ ম্যানেজারের কাছে যাইতে হলে আমাদের কি বেশি কস্ট বিয়ার করতে হচ্ছে। আর এটা হচ্ছে ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট ফর ভেরি লার্জ ইনস্টিটিউশন ইনভেস্টর বিকজ অফ দেয়ার ভেরি লার্জ ফুটপ্রিন্ট, মানে হচ্ছে বড় প্রতিষ্ঠানের জন্য এটা প্রযোজ্য না। আর এটা হচ্ছে কি বেশি এক্সপেন্সিভ দেন নরওয়ে মডেল। আর এটা হচ্ছে এবার হচ্ছে কানাডা মডেল। আর এটা মূলত হয়েছে কি
কানাডার পেনশন প্ল্যান থেকে এটা কি পপুলারাইজড হয়েছে। আচ্ছা, এখানে মূলত কি করা হয় এন্ডোমেন্ট মডেল, এটা ইট রিলেস মোর অন ইন্টারনালি ম্যানেজড অ্যাসেট মোর সিমিলার টু এন্ডোমেন্ট মডেল, এটা অনেকটা এন্ডোমেন্ট মডেলের সাথে সিমিলার আর নরওয়ে মডেলের সাথে কম সিমিলার। এখানে কি করা হয়, একটা রেফারেন্স পোর্টফোলিও গঠন করা হয়, তারপরে হচ্ছে গিয়ে কি করা হয়, মূলত সেখানে ফিক্সড ইনকাম, ইকুইটি, ক্যাশ এগুলো দ্বারা কি করা হয়, একটা রেফারেন্স পোর্টফোলিও গঠন করা হয় এবং তারা আবার নিজেরা একটা পোর্টফোলিও গঠন করে। তো ওই পোর্টফোলিওর সাথে নিজেদের পোর্টফোলিও মিলাই দেখে তারা আসলে কতটুকু রিটার্ন জেনারেট করতেছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের লাস্ট এটা সুবিধা হচ্ছে কি এটাতে ভ্যালু এডেড একটা সম্ভাবনা আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে এক্সপেন্সিভ এবং ডিফিকাল্ট টু ম্যানেজ, ম্যানেজ করা কষ্টকর। আচ্ছা, এটা আর একটু বলি, এটাতে হচ্ছে কি কি করা হয়, সাপোজ S&P 500 অনুযায়ী তারা একটা কি করে, পোর্টফোলিও গঠন করে। আবার তারা অল্টারনেটিভ অ্যাসেটে ইনভেস্ট করার মাধ্যমে একটা কি করে, পোর্টফোলিও গঠন করে। তো তারা মূলত ওই রেফারেন্স পোর্টফোলিও থেকে ওই অল্টারনেটিভ অ্যাসেটে ইনভেস্ট করার মাধ্যমে বেশি রিটার্ন জেনারেট করার ট্রাই করে। আচ্ছা, আরেকটা হচ্ছে লাইবিলিটি ড্রাইভেন ইনভেস্টিং, এটা হচ্ছে একদমই ইজি। যেমন হচ্ছে এই যে ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যান, ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলো তো কি একটা লাইবিলিটি থাকে, একটা নির্দিষ্ট সময় পর তাদের একটা কি পেমেন্ট প্রদান করতে হয়। তো তারা এমন ভাবে ইনভেস্টমেন্টটা করে যাতে তারা তাদের কি যে লাইবিলিটি গুলো আছে এগুলো সময় মতো পে করতে পারে, ঠিক আছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো হচ্ছে বিভিন্ন প্রকার ক্লায়েন্টের মধ্যে পার্থক্য। প্রথমটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট, ইন্ডিভিজুয়াল ইনভেস্টর, এদের টাইম হরাইজন থাকে হচ্ছে গিয়ে কি, মানে ইনভেস্টর ভেদে ভিন্ন। কারো ইনভেস্টের জন্য 1 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, কারো 30 বছর। রিস্ক টলারেন্স, রিস্ক টলারেন্স ইনভেস্টর ভেদে ভিন্ন। ইনকাম নিড ও ইনকাম ইনভেস্টর ভেদে ভিন্ন। লিকুইডিটি নিড ও ইনভেস্টর ভেদে ভিন্ন। আর ডিফাইন্ড বেনিফিট পেনশন প্ল্যান, এদের জন্য হচ্ছে কি কি টাইম হরাইজন হচ্ছে কি তাদের জন্য হচ্ছে লং টার্ম। আর এরা হচ্ছে কি কি তাদের রিস্ক টলারেন্স হাই, আর ইনকাম নিড হচ্ছে হাই ফর হচ্ছে গিয়ে কি ম্যাচিউর ফান্ড, যেগুলো ম্যাচিউর ফান্ড তাদের ইনকাম বেশি প্রয়োজন, আর যেগুলো কি গ্রোয়িং ফান্ড সেগুলোর জন্য কম। আর লিকুইডিটি নিড হচ্ছে গিয়ে কি ম্যাচুরিটি অফ পেনশন প্ল্যান, পেনশন প্ল্যানের ম্যাচুরিটি কত তার উপর ভিত্তি করে। আর এন্ডোমেন্ট আর ফাউন্ডেশন এগুলো হচ্ছে টাইম হরিজনও হাই, রিস্ক টলারেন্সও হাই, তারপর ইনকাম নিড হচ্ছে গিয়ে তাদের ডে স্পেন্ডিং কমিটমেন্ট গুলা মিট করা, আর লিকুইডিটি নিড হচ্ছে কি কি সাধারণত লো। ব্যাংক গুলার টাইম হরাইজন হচ্ছে শর্ট টার্ম, কারণ হচ্ছে কি তারা কি শর্ট টার্মের জন্য মানুষ থেকে টাকা নেয়, সেটা আবার কি ইনভেস্ট করে। তো এই জন্য হচ্ছে গিয়ে ব্যাংকের টাইম হরাইজন হচ্ছে শর্ট টার্ম, আর তাদের এই জন্য রিস্ক টলারেন্সটাও কম। আর হচ্ছে তাদেরকে কি করতে হয়, তাদের ইনকামটা হয় প্রয়োজন হয় হচ্ছে কি যাদের থেকে টাকাগুলো ডিপোজিট নিয়েছে তাদের ইন্টারেস্ট এবং কি অপারেটিং এক্সপেন্স বিয়ার করা। আর একটা হচ্ছে কি লিকুইডিটি নেট সাধারণত হাই থাকে, কারণ হচ্ছে কি ওই টাকাগুলো তাদের পে করতে হবে। আর ইনভেস্টমেন্ট কোম্পানি হচ্ছে গিয়ে ইনভেস্টমেন্ট কোম্পানি তো বিভিন্ন ফান্ড ম্যানেজ করে, এই জন্য তাদের টাইম হরাইজন হচ্ছে ফান্ড অনুযায়ী ভিন্ন হয়। রিস্ক টলারেন্স সেম, তারপরে হচ্ছে ইনকাম নিডও সেম। আর লিকুইডিটি নিড হচ্ছে গিয়ে বেশি, কারণ হচ্ছে যে কোনো সময় কি যারা ইনভেস্টমেন্ট করতেছে তারা যে কোনো সময় টাকাটা খুঁজতে পারে। আর সোভারেন ওয়েলথ ফান্ড, সোভারেন ওয়েলথ ফান্ড মানে হচ্ছে গভর্নমেন্টের যে ফান্ড গুলা, এগুলো হচ্ছে কি এগুলোর টাইম হরাইজন কি ফান্ড অনুযায়ী ভিন্ন ভিন্ন হয়, রিস্ক টলারেন্সও ভিন্ন হয় ফান্ড অনুযায়ী, ইনকাম নিডস, লিকুইডিটি নিডস এগুলো ফান্ড অনুযায়ী ভিন্ন হয়। আর ইন্স্যুরেন্স কোম্পানির জন্য টাইম হরাইজন সাধারণত শর্ট টার্ম ফর প্রপার্টি অ্যান্ড ক্যাজুয়ালিটি ইন্স্যুরেন্স, আর লং টার্ম হচ্ছে গিয়ে কি লাইফ ইন্স্যুরেন্সের জন্য। আর রিস্ক টলারেন্স হচ্ছে এদের সাধারণত কম, আর এদের ইনকাম নিডটা কম, আর এদের লিকুইডিটি নিডটা হচ্ছে কি মানে হাই, কারণ হচ্ছে তাদের একটা কি নির্দিষ্ট পেমেন্ট প্রদান করতে হয়। তো আচ্ছা, এই লেকচার যে 4, এই জিনিসে হচ্ছে গিয়ে সাজেশন হচ্ছে গিয়ে স্যার হয়তো বলতে পারে ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউট ইন্ডিভিজুয়াল ইনভেস্টর কি আইপিএস দেখানোর জন্য, আইপিএস কি কি পার্ট গুলো থাকে, যেমন এটা আমাদের সেকেন্ড মিডে ছিল। তারপর আরেকটা কোয়েশ্চেন হইতে পারে ইনস্টিটিউশনাল ইনভেস্টরের আইপিএস এ কি কি জিনিস থাকে। আর আরেকটা জিনিস কোয়েশ্চেন হইতে পারে হচ্ছে কি কি এই জিনিসটা, এই যে 4টা মডেল লিখলাম, অ্যাসেট অ্যালোকেশনের যে 4টা মডেল লিখলাম, এটা পোর্টফোলিও অ্যাসেট অ্যালোকেশন। আর ছোটখাটো যে কোয়েশ্চেন গুলো আমরা দেখলাম, টেকনিক্যাল স্কিল, সফট স্কিল, গোল প্রায়োরিটাইজেশন, গোল কোয়ান্টিফিকেশন, এগুলো মনে হয় না ফাইনাল আসবে, তবু এগুলো দেখে রাখা উচিত আর কি।
তো এটা হচ্ছে আসলে একটু চ্যাপ্টারটা বড়, বাট কন্টেন্ট গুলো ইজি, মানে কন্টেন্ট গুলো আমি রিয়েল লাইফ চিন্তা করতে গেলে মানে ইজি দেখা যায়। ঠিক আছে, তাহলে এই চ্যাপ্টারটা এখানেই শেষ।